যে মানে আমি ফাইনালি আমার গোলে আমি রিচ করতে পারছি। এই রেজাল্টের পিছনে মূল অবদান আমাদের টিচারদের এবং আমাদের বাবা মার দোয়া। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৮০.৩৫। মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনে কমেছে পাশের হার। খাতা দেখাতে অন্যান্য বারের থেকে স্ট্রিক্টলি দেখা হয়েছে, হয়তো সে কারণে রেজাল্ট কিছুটা ড্রপ করেছে। শিক্ষার মান উন্নয়নের অর্থে হয়তো রেজাল্টের মান একটু নিচে নেমে গিয়েছে। আমরা এই জন্য প্রস্তুত ছিলাম, কারণ আমরা জানি যে আমরা যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছি তার প্রভাব প্রথম দিকে পরীক্ষায় এইভাবেই পড়তে পারে। শিক্ষার মান উন্নয়নই লক্ষ্য, উপকৃত হবে শিক্ষার্থীরা, বললেন প্রধানমন্ত্রী। শিক্ষা মান উন্নত করার ক্ষেত্রে এবার পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে যে পরিবর্তনটা আনা হয়েছে সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পরীক্ষায় পাশের হারের সঙ্গে মেধার কোনো সম্পর্ক নেই, হার কমলেও দেখতে হবে ইতিবাচকভাবে, মন্তব্য শিক্ষাবিদদের। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের কথা স্বীকার পানি উন্নয়ন বোর্ডের। মহাপরিচালক সহ 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর জানালো দুদক। বন্যা ও ব্লাস্টের প্রভাব পড়বে না চালের বাজারে, এবছর সংগ্রহ ছাড়াবে 1,80,00,000 মেট্রিক টন, জানালেন খাদ্যমন্ত্রী। সাময়িক আমদানিতে কর প্রত্যাহারের প্রস্তাব। 9 মাসে বিতরণ হয়েছে 2% কম স্মার্ট কার্ড। নির্ধারিত সময়ে বিতরণ শেষ করা নিয়ে সংশয়, আগের কমিশনে দায়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং গাজীপুরে বাবা মেয়ে আত্মহত্যার মতো অমানবিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর তাগিদ, জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হার 80.35। গত বছর এ হার ছিল 88.23। এবছর জিপিএ 5 পেয়েছে 1,04,761 জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ডে এবং সর্বোচ্চ পাশের হারে এগিয়ে রাজশাহী বোর্ড। মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে পাশের হার কমলেও একে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রতীক্ষার পর মিলেছে কাঙ্ক্ষিত ফলাফল। তাই তো শিক্ষাঙ্গনের আঙিনায় শিক্ষার্থীদের এই আনন্দ উল্লাস। শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত পাবলিক পরীক্ষায় কৃতকার্য হয়ে আনন্দ যেন বাঁধ ভাঙা। সাফল্যের এই দিনে খুশির জোয়ারে ভাসছে শিক্ষার্থীরা। আনন্দ অশ্রুতে সিক্ত অভিভাবকরাও গা ভাসিয়ে দিচ্ছেন এমন সাফল্যের উৎসবে। আল্লাহর কাছে অনেক অনেক ধন্যবাদ যে মানে আমি ফাইনালি আমার গোলে আমি রিচ করতে পারছি। অনেক ভালো লাগছে, প্রকাশ করতে পারবো না। অনেক কষ্ট করে পড়ালেখা করছে, আমি অনেক খুশি। এমনি আশা ছিল যে ভালো করবে ইনশাল্লাহ, কিন্তু তারপরে একটা টেনশন আর কি। এই ধারাবাহিকতায় আগামীতে আরো বড় কিছু করার প্রত্যয় ছিল শিক্ষার্থীদের কণ্ঠে। পাশাপাশি এমন দিনে শিক্ষক আর পরিবারের অবদানের কথা জানাতেও কার্পণ্য করেননি তারা। জিপিএ 5 হলো এখন আমাদের এই রেজাল্টের পিছনে মূল অবদান আমাদের টিচারদের এবং আমাদের বাবা মার দোয়াদের। বাবা মা অনেক কষ্ট করেছেন এবং টিচাররা অনেক কষ্ট করেছেন। সবারই অবদানে আজকে এই রেজাল্ট খুব ভালো লাগছে। এবারে সার্বিক ফলাফল গত কয়েক বছরের তুলনায় কিছুটা খারাপ হলেও শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এত বেশি সিগনিফিকেন্টলি হয়তো ড্রপ করেন, বাট স্টিল অন্যান্য পুরোনো দিনের সাথে যদি তুলনা করেন রেজাল্ট তো অনেক অনেক ভালো। শিক্ষার মান উন্নয়নের অর্থে হয়তো রেজাল্টের মান একটু নিচে নেমে গিয়েছে। এই ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে পাশ করেছে 80.35%। জিপিএ 5 পেয়েছে 1,04,761 জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 78.69 এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 76.20%।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে ভালো করেছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে পাশের হার 90.70, চট্টগ্রাম বোর্ডে পাশের হার 83.99%, সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 80.26, যশোর শিক্ষা বোর্ডে পাশ করেছে 80.04% শিক্ষার্থী, বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার 77.24 আর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশ করেছে 83.98% শিক্ষার্থী। সবচেয়ে কম পাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে 59.03%। পাশের হার এবং জিপিএ 5 এর সংখ্যা কম থাকলেও এবারের মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরা। বাদ্যের তালে তালে এই উৎসব কেবলমাত্র জয়ের আনন্দই নয়, এ যেন হুঙ্কার দিয়ে জানান দেয়া জেগেছে অন্য এক প্রজন্ম, যাদের হাত ধরেই গড়ে উঠবে অদম্য আরেক বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করায় এবার পাশের হার গত বছরের চেয়ে কম হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনেক বেশি ফেল করেছে কিংবা জিপিএ কম পেয়েছে কিংবা ইত্যাদি এই ধরনের, এতে একটা বিষয় এরকম হতে পারে যে আমাদের খারাপ হয়ে গেছে বা লেখাপড়া খারাপ হয়ে গেছে বা পরীক্ষায় ছেলেমেয়েরা খারাপ করছে। বিষয়টা ঠিক এইভাবে নয়, এবং আমরা এই জন্য প্রস্তুত ছিলাম, কারণ আমরা জানি যে আমরা যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছি তার প্রভাব প্রথম দিকে পরীক্ষায় এইভাবেই পড়তে পারে। এটা বড় বিষয় ছিল যে আমরা খাতা দেখার যে বা খাতা মূল্যায়ন করবার যে পদ্ধতি, এইটা খুবই ত্রুটিপূর্ণ। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা আলাদাভাবে নিজ নিজ বোর্ডের ফল হস্তান্তর করেন। উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসায় এবারের ফল কিছুটা নিম্নগামী হলেও প্রধানমন্ত্রী সমোপযোগী বলে উল্লেখ করেন। প্রতিযোগিতার এই বিশ্বে বিজ্ঞান শিক্ষাকে আরো বেগবান করতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। প্রতি বছরের মতো এবারও পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফল প্রকাশ হলো এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবছরের সামগ্রিক ফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে সব শিক্ষা বোর্ড প্রধানগণ ফল তুলে দেন প্রধানমন্ত্রীর কাছে। এবছর পাশের হার কিছুটা কমেছে গেলবারের তুলনায়। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে 5000। ফল প্রকাশের পর কিছু সময় কথা বলেন শেখ হাসিনা। বলেন, উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের কারণে পাশের হার কম হলেও মানোন্নয়নের জন্য এটি জরুরি। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তাদের ফেল করার তো কোনো প্রশ্নই ওঠে না। একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলেই তারা পাশ করতে পারে, এটা আমি বিশ্বাস করি। আমাদের শিক্ষা মান উন্নত করার ক্ষেত্রে এবার পরীক্ষার খাতা দেখার পদ্ধতিতে যে পরিবর্তনটা আনা হয়েছে সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন ছিল। এর ফলে আমাদের ছাত্রছাত্রীরা আর একটু সচেতন হবে বলে আমি বিশ্বাস করি, এবং যে সমস্ত শিক্ষকরা শিক্ষা দান করছেন তারাও এ ব্যাপারে আরো বেশি সচেতন হবেন। দেশের সব শিক্ষার্থীর মেধা বিকাশে সরকার কাজ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, হাওর, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় আবাসিক বিদ্যালয় গড়ে তুলবে সরকার। হাওর অঞ্চলে, আর ওখানে তো বলতে গেলে একটা দ্বীপের মতো, এরকম বাংলাদেশে শুধু হাওর অঞ্চল না, আমাদের দক্ষিণ অঞ্চলেও এরকম প্রচুর দ্বীপ অঞ্চল রয়ে গেছে। সেই সাথে আছে আমাদের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলে অনেক দূর দূর পথ হেঁটে হেঁটে ছেলে মেয়েদের স্কুলে আসতে হয়। তো প্রতিদিন এই যে হেঁটে হেঁটে আসা যাওয়া, এতে সময়ও নষ্ট হয়। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান যতদূর সম্ভব আমরা আবাসিক করে দেব, যাতে ছেলেমেয়েরা ওখানে এসে থেকে পড়াশোনা করবে। কেউ শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকবে সেটা আমরা চাই না। এরপর প্রধানমন্ত্রী সাতক্ষীরা ও শেরপুর জেলার শিক্ষার্থীদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে তাদের অভিনন্দন জানান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পাশের হার বাড়ার সঙ্গে মেধার কোনো সম্পর্ক নেই। এবারের ফলে তারই প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। আর তাই গত বছরের চেয়ে এবছর পাশের হার কমলেও এ হারকে ইতিবাচকভাবেই দেখছেন তারা। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এবছর থেকে উত্তরপত্র মূল্যায়নের নতুন এই পদ্ধতিতে প্রকৃত মেধাবীদের চিহ্নিত করা সম্ভব হবে বলেও মত প্রকাশ করেন তারা।
বিগত কয়েক বছরে পাবলিক পরীক্ষাগুলোতে পাশের হার বাড়লেও শিক্ষার মান উন্নয়ন ছিল বরাবরই প্রশ্নবিদ্ধ। মান নিয়ে সেই সংশয় দূর করতে এবছর থেকে উত্তরপত্র মূল্যায়নে আনা হয় নতুন পদ্ধতি। এতে পাশের হার কমলেও শিক্ষার মান উন্নয়ন হচ্ছে বলে মত শিক্ষাবিদদের। গাণিতিক পরিসংখ্যান দিয়ে শিক্ষার মান কখনোই নির্ণয় করা যায় না। শিক্ষার্থীরা যা শিখল তার বহিঃপ্রকাশ কিভাবে হবে তার উপরে নির্ভর করে। এবার হ্রাস টেনে ধরা হয়েছে, যার ফলে কিছুটা পরিমাণ কমেছে। কৃতকার্য শিক্ষার্থীর কৃতকার্য হওয়ার হারে বেশি হওয়া মানে ছেলেমেয়েরা খুব ভালো লেখাপড়া শিখেছে এবং কম হওয়া মানে ছেলেমেয়েরা খুব কম লেখাপড়া শিখেছে। এই পুরো ব্যাপারটাই হচ্ছে কি আমরা পরীক্ষা খাতাটা কিভাবে দেখছি তার উপরে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই পদ্ধতি শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান লাভের স্পৃহা বাড়াবে বলেও মত দেন তারা। যে পরীক্ষা দিয়ে 95% ছাত্র পাশ করবে, ছাত্র পড়বে কেন? সে তো জানেই 95%-এর মধ্যে আসা তেমন কোনো বিষয় না। যে ছাত্ররা ভালো পড়ালেখা করছে, যারা মেধাবী, যারা চেষ্টা করছে, তাদের নম্বরে কিংবা প্রাপ্ত গ্রেডে তার যথাযথ প্রতিফলন। সেই সাথে উত্তরপত্রের গড় মূল্যায়নের ধারাও পরিবর্তন হয়েছে বলেও মত দেন শিক্ষাবিদরা। কেউ অনেক বেশি নম্বর দিয়ে ফেললো, কেউ কম নম্বর দিয়ে ফেললো, এরকম যাতে না হয়। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বরিশালে কাজে যোগ না দেয় প্রাণ গেল এক রং মিস্ত্রির। মালিকের বিরুদ্ধে দেয়ালে মাথা ঠুকে হত্যার অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম করেছে পানি উন্নয়ন বোর্ড। এ কারণে আকস্মিক বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে হাওর অঞ্চল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুর্নীতি দমন কমিশনের কাছে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের কথা স্বীকারও করেছেন সংস্থাটির মহাপরিচালক সহ 4 কর্মকর্তা। তবে সাংবাদিকদের কাছে বিষয়টি এড়িয়ে যান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। দুদক বলছে আইন অনুযায়ী শাস্তি হবে অভিযুক্তদের। মার্চের শেষ সপ্তাহে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে ভেসে যেতে থাকে সুনামগঞ্জের একের পর এক হাওর। এপ্রিলে পানির তীব্রতায় বাঁধ ভেঙে সৃষ্টি হয় আকস্মিক বন্যার। ধান পচা বিষাক্ত পানিতে নষ্ট হয় ফসল, মারা যায় মাছ সহ অসংখ্য জলজ প্রাণী। চরম অর্থনৈতিক আর মানবিক বিপর্যয়ে পড়ে হাওর নির্ভর ওই অঞ্চলের কয়েক লাখ মানুষ। শুরু থেকে স্থানীয়রা ওই অঞ্চলের কয়েকশো বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে। এবার সেই অভিযোগের সত্যতা মিলল দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে তলব করার পর বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় উপস্থিত হন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জাহাঙ্গীর কবির, অতিরিক্ত মহাপরিচালক আব্দুল হাই বাকি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুনুর রশিদ আর পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খলিলুর রহমান। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দুদক কার্যালয় থেকে বের হয়ে যান অভিযুক্তরা। এ সময় সাংবাদিকদের করা কোনো প্রশ্নের জবাব দেননি তারা। পরে দুদক মহাপরিচালক জানান, প্রাথমিকভাবে বাঁধ নির্মাণে অনিয়মের কথা স্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রাতিষ্ঠানিকভাবে পানি উন্নয়ন বোর্ড চরমভাবে ব্যর্থ হয়েছে এখানে প্রকল্প বাস্তবায়ন করা, মনিটর করা এবং কাজ আদায় করা। এবং ডিজি থেকে শুরু করে প্রায় সবাই স্বীকার করেছেন যে আসলে পানিতে বাঁধ ডুবে গিয়েছে। হাওর অঞ্চলে বিপর্যয়ের মূলে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের সঙ্গে ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়েছে ঠিকাদাররাও। এমন মন্তব্য করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলছে দুদক। যে 2 জন ঠিকাদার কাজ করতে পারেনি 2016 সালে, সে 2 জন ঠিকাদার এবার কাজ পেয়েছে। আবার মিনিস্ট্রির ইনস্ট্রাকশন ছিল একজন নির্বাহী প্রকৌশলী, তাকে দায়ী করেছিল তাকে ওএসডি করে বিভাগে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা সেটা কমপ্লাই করেনি। আমরা সে প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করেছি, অনুসন্ধান কাজ চলছে এবং এর পরবর্তী যে আইনগত ধাপ প্রক্রিয়া আমরা সেটি অনুসরণ করব। 2016 সালের এপ্রিলে দায়িত্ব নেয়ার মাত্র 1 মাসের মাথায় বাঁধ নির্মাণে অনিয়মের ব্যাপারে জানতে পাউবোকে চিঠি দিয়েছিলেন দুদকের বর্তমান চেয়ারম্যান। যদিও সে চিঠিরও সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি সংস্থাটি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বন্যা আর ব্লাস্ট রোগের পরেও দেশে এবছর 1,80,00,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সাময়িকভাবে চাল আমদানিতে কর প্রত্যাহারের প্রস্তাব করেছে খাদ্য মন্ত্রণালয়। হাওর অঞ্চলে অসময়ের বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর জমির ফসল। এর প্রভাবে স্থানীয় বাজারে চাল সহ অন্যান্য ভোগ্যপণ্যের দাম বেড়েছে হু হু করে। আমরা তো ব্যবসায়ীদের দাম বাড়ার জন্য বন্যা নয়, এক শ্রেণীর ব্যবসায়ী ও আড়তদারদের দায়ী করলেন খাদ্যমন্ত্রী।
পাক্ষিক একটা রিপোর্ট আমাদেরকে দিতে হয় কিন্তু কল মালিকদের, যে তাদের ঘরে কি পরিমাণ স্টক আছে সেই রিপোর্ট কিন্তু দিতে হয়। এটা আইন অনুযায়ী একটা বিধান আছে। এই যে বাজারে তারতম্য যেটা মূল্যের, সেটা অসাধু কিছু ব্যবসায়ীদের কারসাজির জন্য এটা হয়েছে। সেই অসাধু ব্যবসায়ীরা সেই সুযোগটা গ্রহণ করে বাজারের এই মূল্যের তারতম্য যেটা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর খাদ্য ভবনে চালকল মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় তিনি জানান, বন্যা কবলিত অঞ্চলে যে পরিমাণ ধানের ক্ষতি হয়েছে তাতে সর্বোচ্চ 10 থেকে 15 লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ করা যাবে না। এতে লক্ষ্যমাত্রা পূরণে খুব বেশি প্রভাব পড়বে না। বড় মৌসুমে 1,91,00,000 আমাদের টার্গেট ছিল। হাওড়া অঞ্চলে 6 লক্ষ মেট্রিক টন নষ্ট হয়েছে। সমস্ত বাংলাদেশে আরো বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির কারণে, ব্লাস্ট আক্রমণের কারণে 15 লক্ষ ধানই নষ্ট হয়েছে। তাতে আমরা চাল পেতাম 15 লক্ষ ধানের থেকে চাল পেতাম হতো 10-11 লক্ষ মেট্রিক টন চাল। এটা না হয় নষ্ট হয়েছে। তাতে করে বিরাট একটা নষ্ট হওয়ার চেয়ে বিরাট একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এটা আমরা মনে করি না। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে খাদ্য অধিদপ্তরের চাল আমদানির উপর কর প্রত্যাহারের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লোভের আশায় যেভাবে তারা প্রতিবেশী দেশ থেকে চাল আনছিল, তার জন্য কিন্তু আমাদের ট্যাক্স আরোপ করতে আমরা প্রস্তাবটা দিতে বাধ্য হয়েছিলাম এবং ট্যাক্স আরোপ করা হয়েছিল। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সাময়িকভাবে আগের অবস্থায় ফিরে যেতে যাওয়ার জন্য সবাই বলছেন, তারাও বলছেন, আমরাও আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমাদের খাদ্য দপ্তর থেকে যে প্রস্তাবটা এসছে ট্যাক্স উঠিয়ে জন্য, সেই প্রস্তাবটা আমরা সরকারের কাছে দিয়েছি। দেশে কোনো ধরনের চালের সংকট নেই বলেও জানান খাদ্যমন্ত্রী। আমাদের চুক্তিপত্রের সময়। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হাওড়া অঞ্চলে খাদ্যের অভাব নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ত্রাণ নিয়ে দুর্নীতি হলে সরকার জিরো টলারেন্স দেখাবে। সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আন্তঃমন্ত্রণালয় সভায় একথা বলেন মন্ত্রী। এনজিওগুলোকে 1 বছর সুদ না নেয়ার আহ্বানও জানান তিনি। খাদ্যে কোনো অভাব নাই, আমাদের আন্তরিকতার কোনো অভাব নাই, প্রচেষ্টার কোনো অভাব নাই। ত্রাণ সামগ্রী নিয়ে যদি কোনো রকম কে তার বাহানা করে, অনিয়ম করে, দুর্নীতি করে, জিরো টলারেন্স, তাকে কোনো অবস্থাতে ক্ষমা করা হবে না। মরার উপর আরেকটা খারাপ পানির ভিতরে বানবন্দি, কিন্তু এনজিও কিন্তু এখান থেকে কোনো অবস্থাতে সরে না। প্রত্যেক এনজিওকে আমরা সেখান থেকে অনুরোধ করেছি। আজকে আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, এনজিও যারা ঋণ দিয়েছেন তাদের ঋণ মকুব করবেন, কত করবেন, এবং অন্তত 1 বছর তারা যেন কষ্টে না হয়, এইটাই সুদের টাকা আগামী অর্থবছর পর্যন্ত তাদের জন্য চাপ দেওয়া না হয়। বর্তমানে দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেই দুর্নীতির আশ্রয় নিয়ে টিকে আছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। বাংলাদেশে গণতন্ত্র বলতে কিচ্ছু নেই। প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, তিনি পুরোপুরিভাবে সত্যের অপলাপ করেছেন এবং জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। এই সরকার পুরোপুরিভাবে দুর্নীতিবাদ সরকার। করাপশন হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। আসলে তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে তারা এই দুর্নীতি করছেন এবং তারা এই পালিয়ে যাবেন, সেটাও তারা স্বীকার করে নিয়েছেন। সরকারের সঙ্গে বিচার বিভাগের কোনো দূরত্ব নেই। প্রধান বিচারপতির বক্তব্যে এটাই সুস্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আমার মনে হয় গতকালকে মাননীয় প্রধান বিচারপতি এর অবসান ঘটিয়েছেন। তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন যে বিচার বিভাগের সাথে সরকারের সাথে কোনো দূরত্ব নাই। 9 মাসে বিতরণ হয়েছে 2%-এরও কম স্মার্ট কার্ড, আর তাই নির্ধারিত সময়ে বিতরণ শেষ করা নিয়ে সংশয়ে খোদ কমিশন। চলতি বছরের মধ্যেই শেষ করতে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে তারা। এই পরিস্থিতির জন্য সবশেষ কমিশনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভাবমূর্তি ধরে রাখতে সঠিক সময়ে বিতরণ শেষ করার তাগিদ তাদের। রাশেদ লিমনের প্রতিবেদন। শুরু থেকেই নানা অনিয়ম আর হয়রানির অভিযোগ উঠে আসছিল স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া নিয়ে। সবশেষ রাজশাহী সিটি কর্পোরেশনে আশানুরূপ সাড়া পাওয়া গেলেও এনআইডি কর্তৃপক্ষের হিসেব অনুসারেই ঢাকা চট্টগ্রামে বিতরণের হার 60%-এরও কম। পরিসংখ্যান বলছে, গত অক্টোবর থেকে শুরু হলেও 9 কোটি কার্ডের মধ্যে
6 মাসে বিতরণ হয়েছে মাত্র 17.5 লক্ষ কার্ড, শতকরা হিসাবে যা 1.97। এমন গতিতে বিতরণ প্রক্রিয়া চলতে থাকলে এই কার্ড বিতরণের সময় লাগবে প্রায় 3 যুগ। এদিকে হাতে সময় আছে মাত্র 8 মাস। তাই বিষয়টি নিয়ে সংশয়ে খোদ নির্বাচন কমিশন। প্রকল্প পরিচালক বলছেন, প্রয়োজনীয় উপকরণের স্বল্পতাই মূলত পিছিয়ে পড়েছে বিতরণ প্রক্রিয়া। যেটা আমাদের 1 মিনিটের মধ্যে করার কথা, দেখা যাচ্ছে কোনোটা 25 মিনিট 30 মিনিট লেগে যাচ্ছে। আবার যখন দ্রুত করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে 2008 সালের ক্রয়কৃত ল্যাপটপ হ্যাং হয়ে যাচ্ছে। এক আইরিস এবং 10 ফিঙ্গার স্ক্যানার, যে কোম্পানিগুলো টেন্ডারে অংশগ্রহণ করেছিল তারা শর্ত না মানার কারণে সবাইকে বাতিল করতে কমিশন বাধ্য হয়। এরই মধ্যে আইরিশ ও আঙুলের ছাপ বাদ দিয়ে স্মার্ট কার্ড বিতরণের কমিশন সচিবালয়ের প্রস্তাব নাকচ করে দিয়ে চলমান প্রক্রিয়াতেই বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আর তাই এই মুহূর্তে এসে নির্ধারিত সময়ে বিতরণ শেষ করার উপায় খুঁজছে ইসি। বর্তমান কমিশনও মনে করে যে 10 ফিঙ্গার এবং আইরিশ যে প্রেক্ষাপট আছে এটা অব্যাহত রেখে কিভাবে ডিস্ট্রিবিউশন ত্বরান্বিত করা যায়। বিশ্বব্যাংকের কাছে একটা সময়ের প্রপোজাল আমরা দেব, যদি সম্মত না হয় সেক্ষেত্রে আমাদের রেভিনিউতে করা ছাড়া কোনো বিকল্প থাকবে না। স্মার্ট কার্ডের মতো এমন মেগা প্রকল্পের এমন দশার জন্য রকিব কমিশনের অদূরদর্শিতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে যে কোনো মূল্যে নির্ধারিত সময়ে এই কমিশনকে এই কাজ সম্পন্ন করার পরামর্শ দিচ্ছেন তারা। ওই কমিশন এসে একটা কন্টিনিউশন যে ধারাবাহিকতা ছিল, মোটামুটি তারা কোনো ধারাবাহিকতার কাজ করেনি। এটা পুরোটাই ডিলে হয়ে গেছে। প্রয়োজন পড়লে রিনেগোশিয়েট করতে হবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, প্রয়োজন পড়লে সরকারের সাথে রিনেগোশিয়েট করতে হবে। প্রায় 1,500 কোটি টাকা ব্যয়ে 2011 সালে এই প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে সেরা ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে চান মুস্তাফিজ। জানালেন, উইনিং কম্বিনেশনের কারণেই এবার আইপিএলে বেশি ম্যাচ খেলা হয়নি। গাজীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে বাবা মেয়ের আত্মহত্যার ঘটনায় হযরত আলীর বাড়িটি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এমন অমানবিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বাড়ি বাড়ি উঠান বৈঠক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি পারিবারিক স্কুল কলেজ পর্যায়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সেলিয়া সুলতানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এখন চাল ডাল কিংবা প্রয়োজনীয় পোশাকের অভাব নেই হালিমা বেগমের ঘরে, কিন্তু যাদের জন্য এসব সেই মানুষ দুটিই নেই। তাই অসহায় এই বৃদ্ধ মানুষটির দিন কাটছে শুধু হাহাকারে। মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংস্থার আহ্বানের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল থেকে শ্রীপুরের কামারপুরের হযরত আলীর বাড়ি ঘিরে মোতায়েন রয়েছে পুলিশ ও আনসার। বিচারের আশ্বাসের পাশাপাশি হালিমা বেগমকে দেয়া হচ্ছে নানা সহায়তা। আমাদের পরামর্শ আছে, যারা আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের সাথে আছেন, মেম্বাররা আছেন, আমাদের মহিলা সদস্যরা আছেন, যাতে তারাও সবসময় সচেতন থাকবেন, সচেষ্ট থাকবেন, সজাগ থাকবেন, যাতে এরকম ঘটনা যাতে আমাদের পুনরাবৃত্তি আমাদের না ঘটে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতন বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আর সচেতন মহলের প্রতিনিধিরা মনে করেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিটা বাবা মা প্রথমে সচেতন হওয়া উচিত। স্কুল কলেজে শিক্ষকরা যদি ছাত্রছাত্রীদের সেভাবেই গাইডলাইন দেয় বা পরিচালনা করে বা বক্তব্য দেয় বা বুঝায়, তাহলে আমার মনে হয় আর বেটার হবে। আগামীতে যেন এই ঘটনাগুলো আর ঘটতে না পারে, এই জন্য আমরা অনেক সজাগ এবং এখানে কিছু আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। সেক্ষেত্রে আমার প্রত্যেকটি ইউনিয়নে আমরা সভা করব, উঠান বৈঠক করব বাড়ি বাড়ি গিয়ে, এবং প্রয়োজনীয় যে নাম্বারগুলো আমরা একদম তৃণমূল পর্যায়ে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে 8 বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেও কোনো বিচার না পেয়ে গত 29 এপ্রিল শ্রীপুর রেল স্টেশনে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন হযরত আলী। এই ঘটনা তদন্তে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়াকে প্রধান করে গঠন করা হয়েছে 4 সদস্যের কমিটি। সময় সংবাদ, গাজীপুর। আগামী 5 বছরের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন তহবিল 20,000 কোটি টাকায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় একথা বলেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে তহবিলের দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনার উপর জোর দেন তিনি। এই ফান্ড 5,000 কোটি টাকা দেখতেছেন, 5 বছর পর এটা 20,000 কোটি টাকা হবে। পার্ক হতে যাচ্ছে এখন ফান্ড ম্যানেজার। So, বাকে যদি ফান্ড ম্যানেজার হয়, they need a good expert
হু ক্যান আন্ডারস্ট্যান্ড ম্যানেজিং দ্য ফান্ড। ভবিষ্যতে এই ফান্ড কি প্রাইভেট সেক্টরকে দিব কিনা, এটা একটা চিন্তা বিষয় রাখা দরকার। 2041 সালের মধ্যে এখনকার যে পাওয়ার প্ল্যান আইপিপিতে আছে প্রায় 70% কিন্তু রিটায়ার করে যাবে। তার মানে আরো বড় প্ল্যান করতে হবে এখনই। বাককে চিন্তা করে ফেলতে হবে যে ভবিষ্যতের ফান্ড কি কত আকারে ধারণ করবে, প্ল্যান এখন থেকে করতে হবে। কাজে যোগ না দেয়ায় বরিশালে এক রং মিস্ত্রিকে দেয়ালে মাথা ঠুকে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্বজনরা জানান, নগরীর থান গবেষণা রোড এলাকায় কবির হাওলাদারের বাড়িতে রঙের কাজ করছিলেন আজাদ শিকদার। গত 30 এপ্রিল কাজে যোগ দিতে না পারায় বাড়ির মালিক কবির হাওলাদার মারধরের এক পর্যায়ে দেয়ালে আজাদের মাথা ঠুকে দেয়। এতে গুরুতর আহত হলে সহকর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 4 দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা যান তিনি। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত কবির হাওলাদার পলাতক রয়েছেন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। এদিকে বিকেলে নিহতের লাশ নিয়ে শহরে মিছিল করেছেন শ্রমিকেরা। মারছে কবির হাওলাদার, তার ভাড়ার কাজ ছিল, সে ঠিক করে দিয়েছে, তার না যাওয়ার কারণে সে আইয়া অন্য সাইডে আইয়া তার মারধর করছে। ওয়ালের সাথে মাথাটা হাইছে, তার পরে সে সেন্সলেস হয়ে গেছে। আর তাকে নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি করার পরে আর তার সেন্স ফিরে নাই। আমরা জানতে পারছি যে এরকম একটা নির্মাণ শ্রমিক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে, সে মারা গেছে। পরে এই জায়গায় আমরা সংবাদ শুনে আসতে পারি এবং আমাদের আইনগত সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটেনের রাজকীয় দায়িত্ব থেকে অবসরে যাচ্ছেন যুক্তরাজ্যের রানী এলিজাবেথের স্বামী এবং ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। চলতি বছরের আগস্ট মাসেই তিনি অবসরে যাচ্ছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। প্যালেসের এক মুখপাত্র জানান, প্রিন্স ফিলিপ নিজেই এর সিদ্ধান্ত নিয়েছেন এবং রানী এলিজাবেথ তাকে সমর্থন জানিয়েছেন। আগামী মাসেই 96 বছরে পা দিচ্ছেন প্রিন্স ফিলিপ। এখন থেকে আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত দায়িত্বগুলো পালন করলেও এরপর নতুন আর কোনো দায়িত্ব নেবেন না কিংবা সফরের আমন্ত্রণ গ্রহণ করবেন না তিনি। প্যালেসের মুখপাত্র আরও জানান, ফিলিপ 780টিরও বেশি সংগঠনের সদস্য। এই সংগঠনগুলোর সঙ্গে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন, তবে এতে কোনো সক্রিয় ভূমিকা পালন করবেন না তিনি। সেরা ফর্ম নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে চান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে দেশে ফিরে এ কথা জানান তিনি। উইনিং কমিশনের কারণে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএলে একটির বেশি ম্যাচ খেলা হয়নি বলেও জানান মুস্তাফিজ। টিম জিততেছিল তো, আর টিমের রেজাল্টও খুব খারাপ না, ভালোই আছে। ড্রেসিংও ভালো ছিল না, এমনি ইঞ্জুরি পরে একটু ভালোই চলতেছিল, এখন সময়টা একটু খারাপ যাচ্ছে, এই জন্য ওভারঅল এমনি ভালো আছে। দেশের খেলার আমার যদি খেলায় কিংবা আমি সুযোগ পাইলে আমি চেষ্টা করবো, আমি সবসময় যেটা বলি যে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর অনেকদিন মানে ইন্ডিয়াতে ছিলাম, টি-20 সে এখন ওয়ানডে একটু খেলাটা চেঞ্জ আছে, ওখানে অনেক সুযোগ সময় পাবো যে আমি আবার আগের মতো ফিরে আসার, যেগুলো আমার ছোট ছোট ভুল ছিল সেগুলো কাজ করার। আবারও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সর হলো বেসরকারি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। দরপত্রে আগ্রহী 5 প্রতিষ্ঠানের মধ্যে রবি সর্বোচ্চ 61 কোটি টাকা অর্থ প্রস্তাব করায় তারাই হয়েছে জাতীয় দলের জার্সি স্পন্সর। বাংলাদেশ জাতীয় পুরুষ, নারী ও অনূর্ধ্ব 19 দলের জার্সিতে আগামী 2 বছর থাকবে রবির লোগো। জুনে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 2019 বিশ্বকাপ পর্যন্ত আইসিসি এবং এসিসি সহ সব ইভেন্টে জাতীয় দলের জার্সি স্পন্সর থাকবে প্রতিষ্ঠানটি। ওয়ার্ল্ড কাপ 2019 জুলাই মাস পর্যন্ত, সো এটা শুরু হবে আমাদের এবার চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার জুন মাসের পরের থেকে অল দ্য ওয়ে টু দ্য 2019 জুলাই। এর আগের বারও কিন্তু 2 বছর সাইকেল ছিল। সো উই আর ভেরি হ্যাপি টু অ্যান্ড প্রাউড টু ডিক্লেয়ার কোয়ালিফাইড বিডার, যেটা আমরা পেয়েছি আমাদের এই বিডের সাকসেসফুল বিডার হচ্ছে গিয়ে রবি আশিয়াটা। প্রাইস ছিল আপনার একটা ধারণা ছিল সেটার থেকে কিন্তু দিস ইজ অলমোস্ট 50% মোর, এবং এভরি ফিউ ইয়ার্স ইট হ্যাজ গন আপ।
সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। সারা দেশে পাশের হার ৮০.৩৫। মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসায় পাশের হার কমলেও বেড়েছে মান, বললেন প্রধানমন্ত্রী। হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের কথা স্বীকার পানি উন্নয়ন বোর্ডের। মহাপরিচালক সহ 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের পর জানালো দুদক। বন্যা ও ব্লাস্টের প্রভাব পড়বে না চালের বাজারে। এবছর সংগ্রহ ছাড়াবে 1,80,00,000 মেট্রিক টন, জানালেন খাদ্যমন্ত্রী। সাময়িক আমদানিতে কর প্রত্যাহারের প্রস্তাব। 9 মাসে বিতরণ হয়েছে 2% কম স্মার্ট কার্ড। নির্ধারিত সময়ে বিতরণ শেষ করা নিয়ে সংশয়, আগের কমিশনে দায়ী বলছেন বিশেষজ্ঞরা। এবং গাজীপুরে বাবা মেয়ে আত্মহত্যার মতো অমানবিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর তাগিদ। জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।